Welcome to my first class on Act 1, Scene 1 from Romantic and Pastoral Comedy as you like it by one of the greatest British dramatists known as Bard of Avon, William Shakespeare. দেখো আজকে আলোচনা করব ফেমাস ব্রিটিশ ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ফেমাস রোমান্টিক এন্ড প্যাস্টোরাল কমেডি অ্যাজ ইউ লাইক ইট। এই অ্যাজ ইউ লাইক ইট এর উপরে এটা আমার ফার্স্ট ক্লাস। এই ড্রামাটা অলরেডি আমরা ইউজি কোর্সে পড়ে এসেছি, কিন্তু বর্তমান টাইমে দেখা যাচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তার সিলেবাসে প্রেসক্রাইব করেছে। সুতরাং যদি আমি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পয়েন্ট অফ ভিউ থেকে এই ড্রামাটাকে বিচার করি, তাহলে আমাদের খুব খুঁটিয়ে পড়তে হবে, এটা মাইনিউটলি পড়তে হবে এবং এই ড্রামাটা পড়ার আগে আমাদের যে সমস্ত পয়েন্টস গুলোর উপরে হাইলাইট করতে হবে তার মধ্যে নাম্বার 1 লাইফ এন্ড লিটারারি ক্যারিয়ার অফ শেক্সপিয়ার, অর্থাৎ যে কোনো টেক্সট পড়তে গেলে তার লেখক সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত। নাম্বার 2 ফোলিওস। এখানে এই যে ফোলিওস এর কথা বলছি, শেক্সপিয়ারিয়ান ড্রামা আমরা পড়তে গেলেই কিন্তু ফোলিওস এর কথা মনে পড়ে, তার কারণ শেক্সপিয়ারের সাথে যে 4টে ফোলিওস আমরা জানতে পেরেছি সেটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তার একটাই কারণ, শেক্সপিয়ার যে সমস্ত ড্রামা গুলো লিখেছিলেন সেগুলো কিন্তু বেশিরভাগটাই এই ফোলিওস এ মেনশন করা আছে। নাম্বার 3 সোর্স অফ অ্যাজ ইউ লাইক ইট। যে কোনো টেক্সট পড়তে গেলে তার সোর্সটা আমাদের জানা উচিত। এখানে একই রকম ভাবে অ্যাজ ইউ লাইক ইট এর সোর্সটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 4 ডেট এন্ড পাবলিকেশন অফ দ্য টেক্সট। এগুলো হচ্ছে সব কমন পয়েন্টস যেগুলো আমাদের জানা উচিত। এন্ড নাম্বার 5 সোর্স অফ ক্যারেক্টার্স। ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই, তার একটাই কারণ এই অ্যাজ ইউ লাইক ইট এ যে সমস্ত ক্যারেক্টার্স গুলো মেনশন করা হয়েছে বা শেক্সপিয়ার যে সমস্ত ক্যারেক্টার্স গুলো দিয়ে তার যে ডায়লগ উনি প্রেজেন্ট করেছেন সেই ক্যারেক্টার্স গুলো উনি কোথা থেকে নিয়েছেন, তার সোর্স কি। এন্ড নাম্বার 6 ফরেস্ট অফ আর্ডেন। ইউজিতে যখন আমরা এই অ্যাজ ইউ লাইক ইট পড়েছি তখন সেখানে আমরা দেখেছি যে ফরেস্ট অফ আর্ডেন সম্পর্কে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সুতরাং ফরেস্ট অফ আর্ডেন এটা অ্যাজ ইউ লাইক ইট এই নাটকে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। এন্ড নাম্বার 7 কমেডি, অর্থাৎ এই অ্যাজ ইউ লাইক ইট কে আমরা কি কমেডি বলতে পারি, প্যাস্টোরাল কমেডি, রোমান্টিক কমেডি, ক্লাসিক্যাল কমেডি। এখন এই কমেডিটা কিন্তু লিটারারি টার্মের ক্ষেত্রে বেশ ইম্পর্টেন্ট এবং যদি ইউজির ক্ষেত্রে বলি তাহলে এই কমেডির উপরে বেস করে কিন্তু অ্যাজ ইউ লাইক ইট থেকে কোশ্চেন আসে যে অ্যাজ ইউ লাইক ইট কে কি আমরা প্যাস্টোরাল কমেডি বলতে পারি, কি রোমান্টিক কমেডি বলতে পারি, কি ক্লাসিক্যাল কমেডি বলতে পারি। এখান থেকে তোমাকে যেটা জেনে রাখতে হবে সেটা হচ্ছে প্যাস্টোরাল কমেডির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে, রোমান্টিক কমেডির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে এবং ক্লাসিক্যাল কমেডির ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে। যদিও এই সমস্ত পয়েন্টস আমি আমার ক্লাসে ডিসকাস করেছি। দেখো আজকের ক্লাসে যে সমস্ত ক্যারেক্টার্স গুলো আমাদের জানার প্রয়োজন শুধুমাত্র সেই সমস্ত ক্যারেক্টার্স গুলো নিয়েই আলোচনা করব। তার একটাই কারণ এই অ্যাজ ইউ লাইক ইটে অনেক ক্যারেক্টার্স আছে, যদিও এখানে ডিসকাস করা সম্ভব নয়। তথাপি আমরা যেদিন যে ক্লাসটা করব বা যতটুকু পড়বো সেই পোর্শনের মধ্যে যে সমস্ত ক্যারেক্টার্স গুলোকে আমরা পাবো সেগুলো আমরা একটু দেখে নেব। তাহলে আজকে যে ক্লাসটা করতে চলেছি সেখানে মাত্র আমাদের 3টে ক্যারেক্টার্স এর প্রয়োজন আছে বা 3টে ক্যারেক্টার্স এর মধ্যেই দেখবো আমরা কনভারসেশন। তার মধ্যে নাম্বার 1 অরল্যান্ডো, ইনি হচ্ছেন সন অফ স্যার রোল্যান্ড ডি ভয়েস। নাম্বার 2 অ্যাডাম, ইনি হচ্ছেন সার্ভেন্ট অফ অলিভার। এন্ড নাম্বার 3 অলিভার, ইনিকে সন অফ স্যার রোল্যান্ড ডি ভয়েস। তার মানে এখান থেকে আমরা জানতে পারছি অরল্যান্ডো এন্ড অলিভার এনারা কারা, এনারা হচ্ছেন সনস অফ স্যার রোল্যান্ড ডি ভয়েস। দেখো ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে অবশ্যই বলবো যে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তার একটাই কারণ যে তোমার সিলেবাসে যতগুলো টেক্সট আছে বেশিরভাগ টেক্সটের ক্লাস তুমি এখান থেকে পেয়ে যাবে এবং রেগুলারলি প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনেরও অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। এখন যদি ইউজি এবং পিজির ক্ষেত্রে বলি তাহলে কোন কোন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে সেটা ইউজির ক্ষেত্রে হোক এবং সেটা পিজির ক্ষেত্রে হোক তুমি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। যদি তোমার অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে যে কন্টাক্ট ডিটেইলস দেওয়া আছে তার মাধ্যমে তুমি যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো দ্য টেক্সট অ্যাক্ট 1 সিন 1। এখানে আমরা স্টেজ ডিরেকশনে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা স্টেজ ডিরেকশনে দেখতে পাচ্ছি যে এন্টার অরল্যান্ডো এন্ড অ্যাডাম। অরল্যান্ডো এবং অ্যাডাম প্রবেশ করছে। এখানে একটা কথা বলে রাখি, এই ফার্স্ট সিনের সেটিংস কি আছে, ফার্স্ট সিনের সেটিংস এটা কি মনে রাখার চেষ্টা করতে হবে। দেখো এখানে বলা হয়েছে অর্চার্ড নিয়ার অলিভারস হাউস, অর্থাৎ অলিভারের বাড়ির পাশে যে অর্চার্ড আছে, যে গার্ডেন আছে সেই গার্ডেনের কথা বলা হয়েছে এখানে, এটাই সেটিংস রাখা হয়েছে। এখন অরল্যান্ডো কি বলছেন, অরল্যান্ডো বলছেন অ্যাজ আই রিমেম্বার, আমি যতটা মনে করতে পারছি অ্যাডাম। দেখো এখানে যে স্টার্টিং সেটা কি রকম, এই যে ওপেনিং এটাকে আমরা বলতে পারি এখানে ড্রামাটিক ইফেক্ট আছে, তার কারণ সিনটা ওপেন হচ্ছে একটা মিডল পোরশন থেকে। এখানে অরল্যান্ডো বলছে অ্যাজ আই রিমেম্বার অ্যাডাম, তার মানে অরল্যান্ডোর সাথে সাথে আমরা আরেকটা ক্যারেক্টার পেয়ে গেলাম, সেটা হচ্ছে অ্যাডাম। আমি যতটা মনে করতে পারছি অ্যাডাম ইট ওয়াজ আপন দিস ফ্যাশন, এখানে আপন দিস ফ্যাশন মিন্স ইন দিস ম্যানার। ঠিক এইভাবে বেকুইথ কথার অর্থ টু লিভ টু এ পারসন, প্রপার্টির ক্ষেত্রে যে আমার পিতা তিনি দিয়ে গেছেন মি বাই উইল, কিভাবে উইল করে দিয়ে গেছেন। ইট ওয়াজ আপন দিস ফ্যাশন বেকুইথড মি বাই উইল, অর্থাৎ আমাকে উইল করে কিছু না কিছু দিয়ে গেছেন অ্যাডাম, যতটা আমি মনে করতে পারছি। বাট কতটুকু দিয়ে গেছে, বাট এ 4000 ক্রাউন্স, শুধুমাত্র 1000 ক্রাউন্স দিয়ে গেছেন। তাহলে এখানে দেখো যে অরল্যান্ডো বলছে অ্যাডামকে যে আমি যতটা মনে করতে পারছি অ্যাডাম যে উইল করে আমার নামে বেশ কিছু টাকা পয়সা দিয়ে গেছে। কতটুকু টাকা পয়সা দিয়ে গেছে, খুব বেশি নয়, 1000 ক্রাউন্স। তার মানে এখান থেকে আমরা বলতে পারি নিশ্চয়ই অরল্যান্ডো এবং অ্যাডামের মধ্যে একটা কনভারসেশন চলছিল এবং অ্যাডাম নিশ্চয়ই অরল্যান্ডোকে কিছু না কিছু জিজ্ঞেস করেছেন এবং এই অ্যাডাম যখন অরল্যান্ডোকে কিছু না কিছু জিজ্ঞেস করেছেন তার রিপ্লাই দিচ্ছেন অরল্যান্ডো। এই জন্যই অরল্যান্ডো এখানে অ্যাডামকে বলছে অ্যাডাম আমি যতটা মনে করতে পারছি আমার নামে উইল করে কিছু না কিছু দিয়ে যাওয়া হয়েছে। কি দিয়ে যাওয়া হয়েছে, বেশি কিছু নয়,
but a 4,000 crowns as thou sayest। যদি তুমি চাও তাহলে বলতেই পারো আমার নামে আমার বাবা 1,000 ক্রাউন্স দিয়ে গেছে। এটা হয়তো তুমি বলতেই পারো খুব অল্প পরিমাণে টাকা পয়সা দিয়ে গেছে, যেটা কিনা চার্জড মাই ব্রাদার অন হিজ ব্লেসিং টু ব্রেড মি ওয়েল। আমার ফাদার দিয়ে গেছে কার কাছে? আমার দাদার কাছে, আমার ব্রাদারের কাছে। কেন দিয়ে গেছে? টু ব্রেড মি ওয়েল, যাতে করে আমার বাবা যাওয়ার আগে উনি এটা বলে গেছেন যে তার অবর্তমানে আমার যে দাদা সে যেন আমাকে খুব ভালোভাবে দেখভাল করে, অর্থাৎ আমাকে যেন মানুষের মতো মানুষ করে তোলে, আমাকে যেন এডুকেটেড করে তোলে। টু ব্রেড মি ওয়েল, ক্লিয়ার হয়েছে? এখানে ব্রেড মিন্স কি? এখানে ব্রেড মিন্স টু ব্রিং আপ, অর্থাৎ লালন পালন করা। আমাকে লালন পালন করার জন্য যে অর্থের প্রয়োজন হবে সেটা আমার বাবা আমার নামে অলরেডি উইল করে দিয়ে গেছেন এবং এই চার্জটা আমার দাদার উপরে দিয়ে গেছেন। এন্ড দেয়ার বিগিনস মাই স্যাডনেস। আর তোমাকে দুঃখের কথা কি বলবো, এখান থেকেই তো আমার মিজারি শুরু হয়েছে। স্যাডনেস মিন্স আমরা বলতে পারি মিজারি। যে আমার বাবা যখন দাদাকে দিয়ে গেছে এই টাকাটা, দাদা নিশ্চয়ই আমার দেখভাল করবে। দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে অরল্যান্ডো যখন বলছে এখান থেকেই আমার স্যাডনেস শুরু হয়েছে, তার মানে এটা আমরা বলতেই পারি যে অরল্যান্ডোর দেখভালের জন্য অরল্যান্ডোর দাদার কাছে অরল্যান্ডোর যিনি বাবা স্যার রোল্যান্ডো বয়েস, যিনি কিনা কিছু টাকা পয়সা দিয়ে গেছেন, তিনি নিশ্চয়ই ঠিকঠাক ভাবে তার দায়িত্ব পালন করেননি। এই জন্যই বলা হয়েছে এন্ড দেয়ার বিগিনস মাই স্যাডনেস। চলো নেক্সট। মাই ব্রাদার জ্যাক্স হি কিপস এট স্কুল। আমার একটা ভাই আছে অ্যাডাম, বুঝলে কিনা? আমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হচ্ছে জ্যাক্স। হি কিপস এট স্কুল, তাকে তো আমার দাদা সেই স্কুলে পাঠায়। এন্ড রিপোর্ট স্পিক্স গোল্ডেনলি অফ হিজ প্রফিট, এবং রিপোর্ট বলছে তার স্কুলের যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে সে বেশ প্রসপারাস হয়ে উঠছে। গোল্ডেনলি অফ হিজ প্রফিট, অর্থাৎ তার বেশ উন্নতি হচ্ছে। আর ফর মাই পার্ট, আর যদি আমার ক্ষেত্রে বলি, হি কিপস মি রাস্টিকলি এট হোম। বাড়িতে আমাকে চাষা ভুষোর মতো রেখে দিয়েছে, অর্থাৎ আমার প্রতি কোন রকম কোন নজরই দেয় না, খেয়ালই রাখে না। আমি যেখানে সেখানে ভাটকে বেড়াই ভ্যাগাবন্ডের মতন। অর টু স্পিক মোর প্রপারলি, আর যদি আমি একবারে টু দা পয়েন্ট বলে থাকি অ্যাডাম, তাহলে স্টেজ মি হিয়ার এট হোম আনকেপ্ট। আমাকে তো আনএডুকেটেড করে রেখে দেওয়া হয়েছে, আমাকে আনকালচার্ড করে রেখে দেওয়া হয়েছে। আনকেয়ার্ড ফর, এখানে আনকেপ্ট মিন্স আনকেয়ার্ড ফর, বা আমরা বলতে পারি আনএডুকেটেড। আমাকে আনএডুকেটেড করে বাড়িতে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাকে তো স্কুলে পাঠায়নি। অপরদিকে দেখো আমার আরেকটা ভাই আছে জ্যাক্স, তাকে স্কুলে পাঠানো হচ্ছে। সে ডে বাই ডে বেশ উন্নতি করছে তার জীবনে। ফর কল ইউ দ্যাট কিপিং, এখানে নর্থ ইস্ট ওয়ার্ড কিপিং। আর এইভাবে রেখে দেওয়াটা, কিভাবে রেখে দেওয়াটা? এই আনএডুকেটেড করে রেখে দেওয়াটা ফর এ জেন্টলম্যান অফ মাই বার্থ। কাকে রেখেছে? যে কিনা জন্মসূত্রে একজন জেন্টলম্যান, যার মধ্যে ইনবর্ন কোয়ালিটিস আছে টু বি এ জেন্টলম্যান। সুতরাং সেরকম একজন ইনবর্ন কোয়ালিটিস সম্পন্ন একটা ফেলোকে সে বাড়িতে আনকেপ্ট অবস্থায়, আনএডুকেটেড অবস্থায়, আনকেয়ার্ড অবস্থায় রেখে দিয়েছে। দ্যাট ডিফার্স নট ফ্রম দ্য স্টেলিং অফ অ্যান অক্স। কি বলবে তুমি এটা? এটাকে কি পার্থক্য করতে পারবে? ডিফার্স নট, কোনোভাবেই তুমি পার্থক্য করতে পারবে না ফ্রম দ্য স্টেলিং অফ অ্যান অক্স, যে একটা মনে হচ্ছে যেন গাধাকে রেখে দিয়েছে, একটা ষাঁড়কে রেখে দিয়েছে। সুতরাং এই যে বাড়িতে আমরা যে সমস্ত ডোমেস্টিক অ্যানিমেলস যেগুলোকে আমরা লালন পালন করে থাকি, তাদের যেভাবে রাখা হয় আমাকে সেই ডোমেস্টিক অ্যানিমেলস দের মতনই বাড়িতে রেখেছে। সাধারণত আমরা ডোমেস্টিক অ্যানিমেলস দের প্রতি খুব উদাসীন হয়ে থাকি। তাদের যে টাইম টু টাইম খেতে দেওয়া উচিত সেটা আমরা দিই না, টাইম টু টাইম জল টল দেওয়া উচিত সেটা ভি আমরা দিই না, পুরোপুরি তাদের প্রতি আমরা থাকি কেয়ারলেস। তাহলে এখানে অ্যাকচুয়ালি অরল্যান্ডো বলতে চাইছে যে আমার প্রতি ঠিক ততটাই কেয়ারলেস যতটা আমরা ডোমেস্টিক অ্যানিমেলস দের প্রতি কেয়ারলেস হয়ে থাকি। চলো নেক্সট। এরপরে কি বলা হচ্ছে? হিজ হর্সেস। আরো যদি আমি পার্টিকুলার ভাবে বলে থাকি অ্যাডাম, তাহলে তুমি দেখতেই পাচ্ছ হিজ হর্সেস আর ব্রিড বেটার, অর্থাৎ তার বাড়িতে যে হর্স গুলো আছে সেগুলো বেশ যত্নে আছে। এখানে ব্রিড বেটার মিন্স এখানে আমরা এটা বলতে পারি যত্নে রাখা, কেয়ার্ড ফর, অর্থাৎ আমাদের স্টেবলে যে সমস্ত হর্স গুলো আছে তাদের তো আমার থেকে ভালো দেখভাল করা হয়ে থাকে। ফর বিসাইডস দ্যাট, এবং পাশাপাশি দে আর ফেয়ার উইথ দেয়ার ফিডিং, তাদের খাবার দাবার বেশ ভালো। এন্ড দে আর টট, দে আর ম্যানেজ, এবং তাদের ভালো ট্রেনিং দেওয়া হয়। এখানে দে আর ম্যানেজ বলতে আমরা এটা বলতে পারি ট্রেনিং, তাদের বেশ ট্রেনিং দেওয়া হয়ে থাকে ভালোভাবে। এন্ড টু দ্যাট এন্ড, এবং শেষকালে এটাও দেখা যায় রাইডার্স ডিয়ারলি হায়ার্ড, এবং তাদের ট্রেনিং দেওয়ার জন্য ট্রেনারদের হায়ার করা হচ্ছে এবং বেশ ভালো ভালো ট্রেনারদের আনা হচ্ছে। কিন্তু আমার দাদা সে তার ডোমেস্টিক অ্যানিমেলস হর্সদের প্রতি যতটাই কেয়ারফুল, আমার প্রতি ঠিক ততটাই কেয়ারলেস। এটা কি করে হতে পারে? ক্লিয়ার? চলো নেক্সট। বাট আই হিজ ব্রাদার গেন নাথিং, কিন্তু অপরদিকে আমি তার ভাই হওয়া সত্ত্বেও আমি কোনো কিছুই তার কাছ থেকে পাচ্ছি না। আন্ডার হিম, তার আন্ডারে থেকে, বাট গ্রোথ, আমি শুধু শারীরিক ভাবে বেড়ে উঠছি, নট আমার যে মেন্টাল গ্রোথ সেটা কিন্তু হচ্ছেই না। আমার মধ্যে যে গ্রোথটা হচ্ছে সেটা ফিজিক্যাল গ্রোথ, বাট নট মেন্টাল গ্রোথ। এই জন্যই বলা হচ্ছে আন্ডার হিম বাট গ্রোথ। আমি তো শুধুমাত্র শারীরিক ভাবে বেড়ে উঠছি, বাট মানসিক বিকাশ আমার কিছু হচ্ছে না। ফর দ্য হুইচ হিজ অ্যানিমেলস অন হিজ ডান হিলস আর এস মাচ বাউন্ড টু হিম এজ আই। এখানে বলা হচ্ছে যে সে তার অ্যানিমেলস দের খেতে দিচ্ছে, সুতরাং তার অ্যানিমেলসরা তো বাধ্য তাকে কিছু না কিছু ফিডব্যাক দেওয়ার জন্য। কিন্তু আমি তাকে কি ফিডব্যাক দেবো? আমি তো কোনো ফিডব্যাকই তাকে দেবো না। তার কারণ এই অ্যানিমেলস দের খুব ভালো ট্রেনিং দেওয়া হচ্ছে, এদের ট্রেনিং দেওয়ার জন্য ভালো ট্রেনার হায়ার করা হচ্ছে, এদের খাবার দাবার भी ভালো, এদের কেয়ার ভালো সার্বিক ভাবে বলতে গেলে। কিন্তু আমার প্রতি পুরোপুরি উদাসীন, আমাকে স্কুলেই পাঠানো
পাঠায় না, আমাকে চাষা বুসো ব্রুট করে রেখে দিয়েছে বাড়িতে, আনকেপ্ট অবস্থায় রেখে দিয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট। আরো কি বলা হচ্ছে? বিসাইডস দিস নাথিং, আরে বাবা এগুলো তো কিছুই নয়। দ্যাট হি সো প্লেন্টিফুলি গিভস মি, সে আমাকে আরোই টর্চার করে। দ্যাট সামথিং, কি আর বলবো, দ্যাট নেচার গেভ মি, অর্থাৎ এই যে সামথিং এর কথা বলা হয়েছে যেটা কিনা ইনবর্ন কোয়ালিটিস, যেটা উনি জন্মসূত্রে পেয়েছেন, যেটা নেচার ওনাকে নরমালি দিয়েছেন। দ্যাট নেচার গেভ মি হিজ কাউন্টেনেন্স সিমস টু টেক ফ্রম মি, তার আচার ব্যবহার, এখানে কাউন্টেনেন্স মিন্স আমরা বলতে পারি ম্যানার, তার আচার ব্যবহার এটাই প্রকাশ করে এই যে ন্যাচারাল কোয়ালিটিস গিফটেড বাই নেচার টু মি, এটা পারলে সে কেড়েই নেয়। সিমস টু টেক ফ্রম মি, আমার কাছ থেকে যেন স্ন্যাচ করে নিতে চায়, এটাই তো আমার কাছে আরো যন্ত্রণার ব্যাপার। বুঝতে পারলে? চলো নেক্সট। হি লেটস মি ফিড উইথ হিজ হ্যান্ডস, আরো দুঃখের কথা কি বলবো, আমার দাদা অলিভার সে যখন আমাকে খেতে দেয়, কাদের সাথে খেতে দেয় জানো? সে আমাকে খেতে দেয় তার বাড়ির যে সমস্ত চাকর গুলো আছে, হ্যান্ডস মিন সার্ভেন্টস, তাদের সাথে। বার্ডস মি দ্য প্লেস অফ এ ব্রাদার, সে আমাকে ব্রাদার বলে অস্বীকার করে, মানতেই চায় না। এখানে বার্ড মিন্স আমরা বলতে পারি বাধা, হ্যাঁ না, বাধা দেওয়া, অর্থাৎ সে আমাকে তার নিজের ভাই বলে মানেই না। এন্ড অ্যাজ মাচ অ্যাজ ইন হিম লাইজ, এখানে লাইজ বলতে কি, এখানে লাইজ বলতে নেগলেক্ট করা। মাইন্ডস মাই জেন্টলিটি উইথ মাই এডুকেশন, এবং সে এটা মানতেই চায় না যে আমি আমার জীবনে প্রসপারাস লাভ করতে পারি, আমি আমার জীবনকে আরো উন্নতি করতে পারি, বা আমরা বলতে পারি যে আমি আরো ভালো হতে পারি, এটা সে মানতেই চায় না। চলো নেক্সট। দিস ইজ ইট অ্যাডাম দ্যাট গ্রেভস মি, এটাই আমাকে সব থেকে বেশি কষ্ট দেয়। এন্ড দ্য স্পিরিট অফ মাই ফাদার, এবং আমি কার ছেলে? সন অফ স্যার রোল্যান্ডি ভয়েস, আমার বাবার স্পিরিট আমার মধ্যে আছে, তার জিল আমার মধ্যে আছে। হুইচ আই থিংক, আমার মনে হয়, ইজ উইথিন মি, যেটা আমার মধ্যে আছে, স্পিরিট অফ মাই ফাদার ইজ উইথিন মি, আমার মধ্যে আছে, বিগিনস টু মিউটিনি এগেইনস্ট দিস সার্ভিটিউড, সুতরাং আমাকে এরপর রুখে দাঁড়াতে হবে। এখানে মিউটিনি কথার অর্থ রিভোল্ট করা, অর্থাৎ আমার দাদার বিরুদ্ধে এরপর আমি যুদ্ধ ঘোষণা করে দেবো, বিদ্রোহ ঘোষণা করে দেবো, যে কেন আমার প্রতি এরকম ভাবে সে টর্চার করতে থাকছে, সেটা মেন্টালি হোক আর ফিজিক্যালি হোক। বুঝতে পারলে? চলো নেক্সট। আই উইল নো লঙ্গার এনডিউর ইট, আমি এটা আর কোনোভাবেই সহ্য করব না অ্যাডাম। তো ইয়েট আই নো নো ওয়াইজ রেমেডি হাউ টু অ্যাভয়েড ইট, যদিও আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না, কোনোভাবেই বুঝতে পারছি না যে কিভাবে ওয়াইজলি আমি এটাকে অ্যাভয়েড করতে পারি, কিভাবে আমার এই যে মিজারেবল লাইফ এটা থেকে আমি বেরিয়ে আসতে পারি। ঠিক এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এন্টার অলিভার, অর্থাৎ ব্রাদার অফ অরল্যান্ডো, সে আসছে। যখনই সে আসছে তখন অ্যাডাম কি বলছে? ইয়ন্ডার কামস মাই মাস্টার ইওর ব্রাদার। অরল্যান্ডো, মাস্টার আসছে। অরল্যান্ডো বলছে গো অ্যাপার্ট অ্যাডাম, যাও যাও যাও, তুমি লুকিয়ে পড়ো সাইডে। এই যে অর্চার্ড, আমরা জানি যে এই সিনটা হচ্ছে একটা অর্চার্ডে, অলিভারের যে অর্চার্ড আছে সেই অর্চার্ডে এই সিনের সেটিংস রাখা হয়েছে। তো অরল্যান্ডো এখানে অ্যাডামকে বলছে গো অ্যাপার্ট অ্যাডাম এন্ড দাউ শাল্ট হিয়ার হাউ হি উইল সেক মি আপ, এরপরে তুমি দেখতে পারবে যে সে আমাকে কিরকম বকাঝকা করে, সে কিভাবে আমাকে ট্রিট করে, তুমি জাস্ট সব ওই জঙ্গল থেকে লুকিয়ে লুকিয়ে একটু দেখো। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাম স্টেপস অ্যাসাইড, অর্থাৎ অ্যাডাম কি করছে? অ্যাডাম যে জাস্ট ওই যে অর্চার্ডটা আছে ওখানে লুকিয়ে পড়ছে, সে ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখবে যে অরল্যান্ডোর প্রতি অলিভার কি রকম ট্রিট করে থাকে। ক্লিয়ার? আই থিংক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই। যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।